হ্যালো এভরিওয়ান, তাহলে কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তাহলে আমরা কেমিক্যাল বন্ডিংটা স্টার্ট করেছিলাম। আজকে হচ্ছে সেকেন্ড ডে পড়ছি। তার মধ্যে আমরা অলরেডি পড়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন বা যোজ্যতা ইলেকট্রনীয় তত্ত্ব। যোজ্যতার যে ইলেকট্রনীয় তত্ত্ব বা রাসায়নিক বন্ধন কি এবং রাসায়নিক বন্ধন কয় প্রকার, সেটা কিন্তু আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। তার মধ্যে এই রাসায়নিক বন্ধন কয় প্রকার, তার মধ্যেই আমরা পড়েছিলাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন একটা, সমযোজী বন্ধন আর একটা, যেটা পড়েছিলাম আমরা সেটা হচ্ছে আর একটা পড়েছিলাম হচ্ছে অসমযোজী বন্ধন। তাহলে তড়িৎযোজী, সমযোজী আর অসমযোজী বন্ধন, এই তিনটে বন্ধন হতে পারে, আমরা এটা পড়েছিলাম আগের দিনে। তাহলে আজকে বলেছিলাম যে তড়িৎ যোজ্যতা এবং তড়িৎযোজী বন্ধন সম্পর্কে স্টার্ট করব। এই যে বন্ধনটা তড়িৎযোজ্যতা বা তড়িৎযোজী বন্ধন, এই বন্ধন সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দিয়েছিলেন? বিজ্ঞানী কোসেল। আমরা অলরেডি কোসেল আর লুইস তত্ত্ব পড়েছি। সেই বিজ্ঞানী কোসেলই সর্বপ্রথম এই বন্ধনের ধারণা দেন। উনি কি বলেছেন, মানে ধারণা কি দিলেন না, যে তড়িৎ ধনাত্মক এবং তড়িৎ ঋণাত্মক পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, মানে ইলেকট্রোপজিটিভ অ্যান্ড ইলেকট্রোনেগেটিভ যে অ্যাটমস গুলো, তাদের মধ্যে ইলেকট্রনের যে একটা আদান প্রদান, তার মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, তাকেই কিন্তু তড়িৎযোজী বন্ধন বলা হয়। তাহলে তড়িৎ ধনাত্মক একটাকে পজিটিভ হতে হবে আর একটাকে ইলেকট্রন নেগেটিভ হতে হবে, একটা ঋণাত্মক হতে হবে, তবেই তো তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে। এই দুই পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, বা কেউ গ্রহণ করছে কেউ ত্যাগ করছে, এই রকম আদান প্রদানের মাধ্যমে একটা বন্ধন গঠিত হচ্ছে, যাকে বলছি তড়িৎযোজী বন্ধন। এবার তড়িৎযোজী বন্ধন গঠিত হচ্ছে মানে সেটাকে আমরা বলতে পারি তড়িৎযোজী যৌগ গঠিত হচ্ছে। সেটা কিভাবে হয় দেখো, একাধিক পরমাণু পরস্পরের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হওয়ার পর স্থির তাড়িতিক আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, যাকে বলছে তড়িৎযোজী যৌগ। তাহলে কি বলছে, একাধিক পরমাণু মানে একের বেশি একাধিক পরমাণু যখন পরস্পরের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করছে, তার মাধ্যমে কি হচ্ছে, তারা বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হওয়ার ফলে যে স্থির তাড়িতিক একটা আকর্ষণ বল, তার প্রভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে, সেই যৌগটাকেই বলছে তড়িৎযোজী যৌগ। এবার আমাদের যেটা করতে হবে, যে তড়িৎযোজ্যতা পরিমাণ, মানে তড়িৎযোজ্যতা কোন যৌগের ক্ষেত্রে কতটা, কি করে জানবো আমরা? আচ্ছা, তড়িৎযোজ্যতা এটা কি, তড়িৎযোজ্যতাটা কি না, কোনো নিকটতম ধরো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে মানে একটা ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, মানে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, একটা ধনাত্মক পরমাণু কি করছে না, তার বহিস্তম কক্ষের এক বা একাধিক ইলেকট্রন একটি তড়িৎ ঋণাত্মক পরমাণুর বহিস্তম কক্ষে স্থানান্তরিত করলে একটা সুস্থিত ক্যাটায়ন আর অ্যানায়ন সৃষ্টি হবে। তারাই তখন স্থির তাড়িতিক আকর্ষণের ফলে পরস্পর যুক্ত হলে যে যৌগ গঠনের ক্ষমতাটা প্রদর্শিত হয়, তাকেই বলছে তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। ঠিক আছে, তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একটা তড়িৎ ধনাত্মক পরমাণু তার সর্ববহিস্তম কক্ষের এক বা একাধিক ইলেকট্রনকে একটা তড়িৎ ঋণাত্মক পরমাণুর বহিস্তম কক্ষে স্থানান্তরিত করছে। এর ফলে কি হচ্ছে না, একটা সুস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হচ্ছে। এবার তারাই কি করছে, যেটা বললাম তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে, তারা মানে স্থির তাড়িতিক আকর্ষণের ফলে পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠনের একটা ক্ষমতা প্রদর্শন করছে, তাকেই বলছি তড়িৎযোজ্যতা। সেক্ষেত্রে দেখো, ধরো তড়িৎযোজী যৌগ মানে Na আর Cl। হ্যাঁ, Na হচ্ছে কি তড়িৎ ধনাত্মক একটা পরমাণু, আর Cl হচ্ছে তড়িৎ ঋণাত্মক পরমাণু। সেক্ষেত্রে দেখো, সোডিয়ামের তড়িৎযোজ্যতা হচ্ছে 1, আর ক্লোরিনের তড়িৎযোজ্যতা হচ্ছে 1। এইভাবে তাহলে তড়িৎযোজ্যতার পরিমাপ করতে পারি। তার মানে
তড়িৎযোজী যৌগটা গঠনের সময় কোনো মৌলের একটা পরমাণু যতগুলো ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে। তাহলে কি বললাম না, তড়িৎযোজী যৌগটা গঠনের সময় কোনো মৌলের একটা পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করবে সেই সংখ্যা দ্বারাই কিন্তু ওই মৌলের পরমাণুর তড়িৎযোজ্যতা আমরা পরিমাপ করতে পারবো। তাহলে এইভাবে কিন্তু তড়িৎযোজ্যতা পরিমাপ করা, যেরকম হচ্ছে MgCl2, Mg কতটা তড়িৎ মানে কতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের তড়িৎযোজ্যতার পরিমাপ করা হয়। যেমন এখানে হচ্ছে MgCl2, তার মানে Cl2 ক্লোরিনকে ইলেকট্রন দিচ্ছে, তাই জন্য ম্যাগনেসিয়ামের তড়িৎযোজ্যতা হচ্ছে 2 আর ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে 1। তাহলে এইভাবে আমরা তড়িৎযোজী যৌগ গঠনের ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন গ্রহণ হচ্ছে বা বর্জন হচ্ছে সেই হিসেব করে আমরা ইলেকট্রনের সেই মৌলটার তড়িৎযোজ্যতা পরিমাণ করে নিতে পারছি। নেক্সট হচ্ছে দেখো তড়িৎযোজী যৌগ গঠনের উদাহরণ, মানে কি রকম ধরনের এটা হতে পারে। সেরকম ভাবে দেখতে গেলে ধরো সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, তাই তো। দেখো সোডিয়ামের এখানে কি হয় না, সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনটা সেটা কি করছে, মানে একটা তড়িৎ ধনাত্মক মৌল, সেটা ধরো এক্সাম্পল থ্রু আমি বলছি যে সোডিয়াম। তাহলে তড়িৎ ধনাত্মক মৌলের সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা আছে সে কি করছে, তড়িৎ ঋণাত্মক মৌলকে ইলেকট্রনটা দান করছে সর্ববহিস্থ কক্ষে, ঠিক আছে, স্থানান্তরিত করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, একটা ক্যাটায়ন বা অ্যানায়ন সৃষ্টি হচ্ছে, তাই তো হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন সৃষ্টি হচ্ছে, যেটা আমরা একটু আগেই পড়লাম। এইভাবে হচ্ছে কি না, তাহলে সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে কি করছে দেখো Na+ তৈরি করেছে আর Cl- তৈরি করেছে। কারণ কি, N এর সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রন ত্যাগ করলো, সে কি করছে না ইলেকট্রনকে ত্যাগ করলো। দেখো এই যে রেড মার্ক করা আছে, আশা করছি দেখতে পাচ্ছ যে রেড মার্ক করা যে লুইস প্রতীক দ্বারা, তাই তো আমরা আগের দিন পড়েছি তো লুইস প্রতীক কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, লুইস প্রতীক দ্বারা এই ইলেকট্রনটাকে ডিনোট করা আছে। দেখো এটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা ছিল, কারণ সোডিয়ামের তোমার কত ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা বলো, পারমাণবিক সংখ্যা, সেটা হচ্ছে তোমার 11। তাহলে দেখো এখানে নিচে লেখাই আছে 281, তাহলে একটাতে 1 এসে হচ্ছে এরকম করে থাকে, একটা কক্ষে দুটো, তারপরে এরকম করে থাকে 8টা, তারপর একদম সর্ববহিস্থ কক্ষে থাকে হচ্ছে একটা। তাই জন্য এখানে হচ্ছে আমাদের এই একটা ছিল হচ্ছে সর্ববহিস্থ কক্ষে, সেই একটা চলে গেছে ক্লোরিনের কাছে, তখন কি হচ্ছে 2, 8 আর 7, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে একটা বেড়ে গেল, মানে ক্লোরিনের নরমালি কি হয় 17টা অ্যাটমিক নাম্বার 17, সেখানে একটা বেড়ে গেলে কি হবে 18 হয়ে যাচ্ছে। দেখো এই ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিচ্ছে, তার মানে ক্লোরিন কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে। সোডিয়াম একটা তড়িৎ ধনাত্মক মৌল যে তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে ক্লোরিনের সর্ববহিস্থতম কক্ষে স্থানান্তরিত করছে। এই হচ্ছে মেন তড়িৎযোজী যৌগ বা তড়িৎযোজী যোজ্যতার মধ্যে মূল ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে। এইভাবে তাহলে NaCl যৌগ গঠিত হচ্ছে। এছাড়া দেখো ম্যাগনেসিয়াম নাইট্রাইড গঠন, ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2, তার মানে দেখো Mg কটা আছে, ম্যাগনেসিয়াম হচ্ছে 3টে আছে আর নাইট্রোজেন আছে 2টো। ম্যাগনেসিয়ামের আমাদের অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তাই তো, পারমাণবিক সংখ্যা হচ্ছে এক্ষেত্রে 12, আর নাইট্রোজেনের কত 7। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে বা পরমাণু ক্রমাঙ্ক বলো, প্রোটন সংখ্যা বলো বা ইলেকট্রন সংখ্যা বলো, আমরা এগুলো স্ট্রাকচার অফ অ্যাটমে পড়েছি। তাহলে এটার হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে 7। এবার দেখো এই ম্যাগনেসিয়াম কি করছে, ম্যাগনেসিয়াম হচ্ছে তড়িৎ ধনাত্মক আর নাইট্রোজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক হিসেবে এখানে কাজ করছে। এ দেখো ম্যাগনেসিয়াম কি করছে, নাইট্রোজেনে
তার সর্ববহিস্থ কক্ষে দুটো আছে ইলেকট্রন, এক বা একাধিক বলেছিলাম তো, একটা যেমন আমি সোডিয়ামে একটা ছিল বলে ক্লোরিনে একটাই দিতে পেরেছি, ম্যাগনেসিয়ামে তো দুটো আছে তাই আমি এক্ষেত্রে দুটো দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো প্রথম ম্যাগনেসিয়ামটা থেকে আমি সর্ববহিস্থ কক্ষের দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, তখন কি হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হয়ে গেল। এছাড়াও দেখো পরে তো আর একটা ম্যাগনেসিয়াম আছে, সেখানে একটা থেকে তারপরে আবার নাইট্রোজেন আছে, আবার ম্যাগনেসিয়াম আছে, এইভাবে কি হচ্ছে দেখো, এই ভালো করে এটা কিন্তু শোনো, দেখো এই ম্যাগনেসিয়ামটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, মিডিলে যেটা আছে তারও তো দুটো সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন আছে, এইবার সেখান থেকে একটা চলে যাচ্ছে আমাদের নাইট্রোজেনে, আর আরেকটা অন্য আরেকটা মানে অ্যানাদার নাইট্রোজেনে চলে যাচ্ছে। আবার আরেকটা যে ম্যাগনেসিয়াম আছে সে তার দুটো ইলেকট্রনই সর্ববহিস্থ কক্ষের দুটো ইলেকট্রনই কি করছে না দেখো নাইট্রোজেনে দিয়ে দিচ্ছে, তাহলে নাইট্রোজেনে তো 2,5 ছিল, তার মানে 7টা ছিল, সেক্ষেত্রে 10টা হয়ে গেল, কারণ এই ম্যাগনেসিয়াম থেকে দুটো পেলো, আবার এই মিডিলের থেকে একটা পেলো, তাহলে 10টা হলো মানে দুই অণু পাওয়া গেল, তাই তো 2 অণু পেলাম, কারণ এখানে তো N2 ছিল আর ম্যাগনেসিয়াম 3টে ছিল, তাই জন্য এই ম্যাগনেসিয়াম থেকে দুটো, এই নাইট্রোজেনটা এই ম্যাগনেসিয়ামটা থেকে দুটো পেলো আর এই ম্যাগনেসিয়াম থেকে একটা পেলো, আর সেকেন্ড নাইট্রোজেনটা আবার এই ম্যাগনেসিয়ামটা থেকে একটা পেলো, পরেরটা থেকে দুটো পেলো, তাহলে 2,8 মানে 10টা হয়ে গেল এবং দুই অণু নাইট্রোজেন পেয়ে গেলাম, আর এখানে 3 অণু তো ম্যাগনেসিয়াম ছিলই, 2+ হয়ে গেল, তাই তো, কারণ এখানে ইলেকট্রন সে ত্যাগ করছে, তাই তো, সে ইলেকট্রন ত্যাগ করছে, আর নাইট্রোজেন কি করছে, ইলেকট্রনটা গ্রহণ করছে, কারণ দুটো বেরিয়ে যাচ্ছে, দুটো করে বেরিয়ে যাচ্ছে তো এক একটা ম্যাগনেসিয়াম থেকে, তাই 2+, আর এরা 3টে করে গ্রহণ করছে তাই 3+, তাহলে কিভাবে হচ্ছে বুঝতে পারছো তো, এই যে 2n আর 3-, তাহলে 3- কি হলো, কারণ এরা 3টে নাইট্রোজেন 3টে ইলেকট্রন গ্রহণ করছে তাই 3-, আর ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করছে বর্জন করছে তাই জন্য এরা 2+। ঠিক আছে, তাহলে কটা ছিল, 12 ছিল, 12 থেকে 10 হয়ে গেল, নাইট্রোজেন 2,8 হয়ে গেল, দুটো চলে গেছে দিয়ে দিয়েছে নাইট্রোজেনকে, আর নাইট্রোজেনের ছিল 7টা, 10টা হয়ে গেল, সে 3টে গ্রহণ করেছে তাই 7+3 করে 10 হয়ে গেল। এই হচ্ছে আমাদের তড়িৎযোজী যৌগ গঠনের এক্সাম্পল গুলো আমরা বললাম। এবার তড়িৎযোজী যৌগ গঠনের কিছু শর্ত আছে, মানে সেই শর্ত মেনে চললেই তবেই কিন্তু আমরা তড়িৎযোজী যৌগগুলো গঠন করতে পারবো। তাহলে তড়িৎযোজী যৌগ গঠন কিভাবে হচ্ছে এক্সাম্পল গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কেউ বুঝতে এখনো না পেরে থাকো আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি নেক্সট ক্লাসে কি করতে পারবো, আবার ওই পার্টটাকে ডিসকাস করে নেক্সট পার্টটা স্টার্ট করতে পারবো। ঠিক আছে, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে বুঝতে পারলে কি পারলে না। তাহলে তড়িৎযোজী যৌগ গঠনের শর্তগুলো কি কি না, এই যে অংশগ্রহণকারী মৌলগুলো যোজক ইলেকট্রন সংখ্যা, তার মানে বলছে তড়িৎ ধনাত্মক মৌলটার যোজক ইলেকট্রন সংখ্যা কিন্তু 1, 2 বা 3 হতে হবে, 3 হওয়া প্রয়োজন, মানে তড়িৎ ধনাত্মক মৌলটার, আর তড়িৎ ঋণাত্মকের ক্ষেত্রে সেটা 5, 6 বা 7 হওয়া প্রয়োজন। তাহলে যোজক ইলেকট্রন সংখ্যা তড়িৎ ধনাত্মক মৌলটার কত হওয়া প্রয়োজন, এখানে আমি যেটা এখানে যেহেতু আমি শর্টে লিখেছি তোমরা কিন্তু এটা নোট ডাউন করে নিতে পারো পড়তে পড়তে। তাহলে যোজক ইলেকট্রন সংখ্যা তড়িৎ ধনাত্মকের ক্ষেত্রে 1, 2 বা 3 হওয়া প্রয়োজন, আর তড়িৎ ঋণাত্মকের ক্ষেত্রে 5, 6 বা 7 হওয়া প্রয়োজন। এটা কিন্তু তড়িৎযোজী যৌগ গঠনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। এছাড়া আছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এছাড়া আছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, মানে ধরো ক্যাটায়ন গঠনকারী মৌলের যে তড়িৎ ঋণাত্মকতা কম আর অ্যানায়ন গঠনকারী মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি হতে হবে। যারা ক্যাটায়ন গঠন করবে তাদের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কম হতে হবে, আর যারা অ্যানায়ন গঠন করবে তাদের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা বেশি হতে হবে। তার মানে কি, মৌল দুটোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার একটা ভালো পার্থক্য থাকতে হবে,
তবেই তড়িৎযোজী যৌগ গঠন করতে পারবো। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কন্ডিশন ফর ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ডস। ঠিক আছে, তাহলে কি বললাম, আবার বলছি যে তড়িৎ ক্যাটায়ন গঠন করার জন্য আমাকে তড়িৎ ঋণাত্মকতাটা কম হতে হবে, আর অ্যানায়ন গঠন করার জন্য তড়িৎ ঋণাত্মকতা বেশি হতে হবে। তার মানে কি, আমার তড়িৎ ধনাত্মক মৌল আর তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা যথেষ্ট বেশি হওয়া কিন্তু প্রয়োজন। নেক্সট দেখো আসছে পরমাণুগুলোর আকার, মানে ক্যাটায়ন গঠনকারী পরমাণুগুলোর আকার বড়, আর অ্যানায়নের ক্ষেত্রে সেই আকার কিন্তু ছোট হতে হবে, তবেই কিন্তু এই তড়িৎযোজী যৌগ গঠন বা আয়নীয় যৌগ গঠনের প্রবণতাটা আরো বাড়বে। তাহলে কি হতে হবে না, অংশগ্রহণকারী মৌলগুলোর যে মৌলগুলো তড়িৎযোজী মৌল গঠনে মানে তড়িৎযোজী যৌগ গঠনে অংশগ্রহণ করবে, যে মৌলগুলো ধরো সোডিয়াম ক্লোরিন, এই যে ম্যাগনেসিয়াম নাইট্রোজেন করছে, বা অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের মধ্যে Al2O3 হয় না, তাহলে অ্যালুমিনিয়াম সেক্ষেত্রে দুটো থাকবে আর অক্সিজেন থাকবে তিনটে, এইভাবে হয়। তাহলে ধরো কি বললাম না, ওই পরমাণুগুলোর আকার, যে মৌলগুলো অংশগ্রহণ করবে তড়িৎযোজী যৌগ গঠনে, সেই পরমাণুগুলির আকার ক্যাটায়নের ক্ষেত্রে কি হতে হবে, বড় হতে হবে, আর অ্যানায়নগুলোর ক্ষেত্রে কিন্তু পরমাণুর আকার ছোট হতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু আয়নীয় যৌগ গঠন বা তড়িৎযোজী যৌগ গঠনের প্রবণতা বাড়বে। এছাড়া আছে যে আয়নগুলোর আধানের পরিমাণ, আয়নগুলোর আধানের পরিমাণের ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে তড়িৎযোজী যৌগ গঠন। সেটা হচ্ছে যে ক্যাটায়ন কম ধনাত্মক বিশিষ্ট হলেও হবে, আর অ্যানায়নটা কম ঋণাত্মক বিশিষ্ট হতে হবে। তাহলে ক্যাটায়ন হবে কম ধনাত্মক আধান বিশিষ্ট, আর অ্যানায়নটা হবে কম ঋণাত্মক আধান বিশিষ্ট হওয়া কিন্তু প্রয়োজন। কারণ কি বলতো, কারণ হচ্ছে যে তোমার ক্যাটায়ন কম ধনাত্মক আধান বিশিষ্ট হলে পরমাণু থেকে স্থানান্তরিত ইলেকট্রনকে পুনরায় নিজের দিকে ফিরিয়ে আনার প্রবণতাটাও কম হবে। তার যদি ধনাত্মক আধান বিশিষ্ট যে ক্ষমতাটা সেটা যদি কম হয়, তাহলে সে মানে পরমাণু থেকে ইলেকট্রন যে স্থানান্তরিত হচ্ছে সেটাকে আবার পুনরায় যে ফিরিয়ে আনা, সেটা অতটাও পারবে না। সে যদি কম ধনাত্মক আধান বিশিষ্ট হয়, সে যে ইলেকট্রনটাকে স্থানান্তর করছে, তড়িৎ ধনাত্মক মৌল তড়িৎ ঋণাত্মক মৌলে তো ইলেকট্রন স্থানান্তর করছে, সেইটা কিন্তু যদি মানে ক্যাটায়নটাকে সেই জন্য কম ধনাত্মক আধান বিশিষ্ট হতে হবে, তাহলে তার মানে নিজের দিকে যে ইলেকট্রনটাকে স্থানান্তর করবে তাকে পুনরায় নিজের দিকে ফিরিয়ে আনার প্রবণতাটা কিন্তু কমবে। আর অ্যানায়ন যদি কম ঋণাত্মক আধান বিশিষ্ট হয়, তাহলে ইলেকট্রনটা যে গ্রহণ করলো সে ক্যাটায়নের থেকে ইলেকট্রনটা গ্রহণ করলো, ক্যাটায়নের থেকে ইলেকট্রন যে গ্রহণ করলো সে আর ক্যাটায়নের দিকে ফিরে যাওয়ার প্রবণতাটা তাহলে কম হবে, সে যদি কম ঋণাত্মক আধান বিশিষ্ট হয় অ্যানায়নটা। তাহলে অ্যানায়ন যদি কম ঋণাত্মক আধান বিশিষ্ট হয়, তাহলে সে যে ইলেকট্রন গ্রহণ করেছে সেই ইলেকট্রনের ক্যাটায়নের দিকে ফিরে যাওয়ার মানে প্রবণতাটা কিন্তু কম হবে। তাই জন্য এই যৌগ গঠনের শর্তের মধ্যে কিন্তু আধানের পরিমাণটাও পড়ে। এছাড়া দেখো লিখেছি যেটা আয়নন বিভব এবং ইলেকট্রন আসক্তি। আয়নন বিভব এবং ইলেকট্রন আসক্তি, ক্যাটায়ন গঠন করবে যারা ক্যাটায়ন গঠন করবে তাদের আয়নন বিভব কিন্তু কি হতে হবে না, আয়নন বিভব বা আয়নীভবন এনথ্যালপি যেটা বলতে পারো, কম হতে হবে, যাতে মানে নিউট্রাল যে অ্যাটম গুলো ইলেকট্রন বর্জন করে সহজেই ক্যাটায়নে যাতে পরিণত হতে পারে। আর অ্যানায়ন গঠনকারী মৌলগুলোর ইলেকট্রন আসক্তি কিন্তু বেশি হতে হবে। তাহলে ক্যাটায়ন গঠনকারী মৌলগুলোর আয়নন বিভব বা আয়নাইভবন যে এনথ্যালপি সেটা কম হতে হবে। কারণ কি না, নিউট্রাল অ্যাটমগুলো কি হবে, ইলেকট্রনকে ত্যাগ করে যাতে কি হতে পারে না ক্যাটায়নে পরিণত হতে পারে, সেই জন্য। আর অ্যানায়ন গঠনকারী মৌলগুলোর ইলেকট্রন আসক্তি আরো বেশি হতে হবে, কারণ সে ওই নিউট্রাল মানে প্রসম আর কি পরমাণু ইলেকট্রন গ্রহণ করে যাতে সহজেই অ্যানায়নে পরিণত হতে পারে, ওদের ক্যাটায়ন হতে হবে, তাই জন্য ওদের আয়নীভবন এনথ্যালপি কম হতে হবে। আর
অ্যানায়নদের ইলেকট্রন আসক্তি বেশি হতে হবে, কারণ এরা ইলেকট্রন গ্রহণ করে যাতে সহজে অ্যানায়নে পরিণত হতে পারে। ঠিক আছে, এছাড়া লাস্ট যে তোমাদের তড়িৎযোজী যৌগ গঠনের শর্তটা হচ্ছে, সেটা হচ্ছে ল্যাটিস বা জালক শক্তি। ল্যাটিস বা জালক শক্তি সেটা হচ্ছে এই যে মানে কেলাস গঠন বলে না, কেলাস গঠনের সময় ক্রিস্টাল যেটা, সেটা গঠনের ফলে যখন মানে তোমার নির্গত যে জালক শক্তিটা এই বা ল্যাটিস শক্তি যত বাড়বে না, তত তড়িৎযোজী বা আয়নীয় যৌগ গঠন প্রক্রিয়াটা তত ভালো হবে, তত কি বলবো মানে অনুকূল হবে বলতে পারো। হ্যাঁ, মানে যত এই যে কেলাস গঠনকালে যত নির্গত যে ল্যাটিস শক্তি বা জালক শক্তি যত বেশি হবে, তড়িৎযোজী বা আয়নীয় যৌগ গঠন প্রক্রিয়াটা ততই অনুকূল হবে। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের আধান বৃদ্ধির সাথে সাথে ল্যাটিস শক্তিও কিন্তু বৃদ্ধি পায়। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের আধান বৃদ্ধির সাথে সাথে কিন্তু তাহলে আমাদের তাহলে ল্যাটিস শক্তি কি কখন মানে আধান যত বাড়বে তাহলে ল্যাটিস শক্তি বাড়বে, তড়িৎযোজী বা আয়নীয় যৌগ গঠন প্রক্রিয়াটাও কি হবে, অনুকূল হবে। তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎযোজী যৌগ গঠনের শর্তগুলো। 6টা শর্ত কিন্তু খুব ভালো করে পড়বে। নেক্সট আসছি যেটা, এই যে আমরা ল্যাটিস শক্তি বা জালক শক্তির কথা বলছি, সেটা কি মানে ল্যাটিস শক্তি বা জালক শক্তি বলতে কি বোঝায়? বলছে গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে 1 গ্রাম ফর্মুলা ভরের আয়নীয় কেলাস তৈরি হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই কেলাসের ল্যাটিস শক্তি বলা হয়। তাহলে ল্যাটিস শক্তি কাকে বলে আবার বলছি, ল্যাটিস শক্তি হচ্ছে গ্যাসীয় ক্যাটায়ন আর অ্যানায়ন থেকে 1 গ্রাম ফর্মুলা ভরের আয়নীয় কেলাস তৈরি হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই কেলাসের ল্যাটিস শক্তি বলা হয়, যাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা খুব ভালোভাবে পড়বে। ল্যাটিস শক্তি বা জালক শক্তি কিন্তু বোর্ড লেভেলে যেটা পড়াচ্ছি সেইটুকু পড়লেই হবে, আর খুব কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস 11-এর বোর্ডের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য। তাহলে এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ধরো এম প্লাস এ মাইনাস, তাহলে এম প্লাস এ মাইনাস একটা যৌগ গঠিত হয়েছে এবং ল্যাটিস শক্তি নির্গত হয়েছে। দেখো ইউ দ্বারা যাকে প্রকাশ করছি, তাহলে ইউটা হচ্ছে এখানে ল্যাটিস শক্তি। তাহলে কি বলছে, এম প্লাস আর এ মাইনাস এরা যৌগ গঠন করলো, এম প্লাস এ মাইনাস একটা সলিড গ্যাস থেকে গ্যাসীয় ক্যাটায়ন, আর এটা জি মানে কি গ্যাসীয়। তাহলে এম প্লাস ক্যাটায়নটাও দেখো গ্যাসীয়, আবার এ মাইনাস অ্যানায়নটাও হচ্ছে গ্যাসীয়। তাহলে গ্যাসীয় ক্যাটায়ন আর গ্যাসীয় অ্যানায়ন থেকে 1 গ্রাম ফর্মুলা ভরের আয়নীয় কেলাস তৈরি হয়েছে। যে আয়নীয় কেলাস হচ্ছে এইটা। তখন যে পরিমাণ শক্তিটা নির্গত হচ্ছে মানে তখন যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, এই যে ল্যাটিস শক্তি নির্গত হয়েছে তাকেই বলছি আমরা ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি দ্বারা কিন্তু কেলাসের স্থায়িত্ব আমরা ওই কেলাস যে গঠিত হলো সেটা কতটা স্থায়ী হবে সেটা কিন্তু আমরা যতটা শক্তি নির্গত হয়েছে সেই ল্যাটিস শক্তি দ্বারা পরিমাপ করতে পারি। ল্যাটিস শক্তি যত বেশি হবে আয়নীয় বন্ধনটা আর কেলাস তত বেশি স্থায়ী হবে। তার মানে ল্যাটিস শক্তি ইনক্রিজ যত করবে, তাহলে ল্যাটিস শক্তি ইউ দ্বারা প্রকাশ করা হয়, যতটা বেশি হবে। এই পার্টটা কিন্তু তোমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার থেকে ভীষণ ভালো করে পড়বে। আমি পড়াতে পড়াতে পরের পার্টগুলো আরো বলে দেবো প্রত্যেকটাই। আর তড়িৎযোজী যৌগ গঠনের এক্সাম্পলটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ল্যাটিস শক্তি তাহলে বেশি হলে কিন্তু আমাদের আয়নীয় বন্ধনটা যে যৌগ গঠন করলাম সেই বন্ধনটা আর কেলাসটা দুটোই কিন্তু বেশি স্থায়ী হবে। তাহলে ইউ ভ্যারিজাস দেখো আয়নীয় চার্জের গুণফল মানে ক্যাটায়ন আর অ্যানায়নের গুণফল বাই ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে দূরত্ব। তাহলে ইউ ভ্যারিজাস আয়নীয় চার্জের গুণফল, আয়নীয় চার্জটা যত হবে তার গুণফল বাই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যবর্তী যে দূরত্ব সেটা ডিভাইড করলেই আমরা ল্যাটিস শক্তি পেয়ে যাব। তাহলে ল্যাটিস শক্তির পরিমাণ জেনে গেলে আমরা আয়নীয় বন্ধন আর কেলাস কতটা বেশি স্থায়ী হবে বা কেলাসের স্থায়িত্ব যেটা বলছিলাম সেটা কিন্তু পরিমাপ করতে পারবো। আচ্ছা,
দুটো গুরুত্বপূর্ণ বিষয় যার উপরে ল্যাটিস শক্তিটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে একটা হচ্ছে আয়ন সমূহের আধান মানে জারণ অবস্থাটা, কতটা পজিটিভিটি আছে আর কতটা নেগেটিভিটি আছে আয়নগুলোর মধ্যে, তার উপর কিন্তু ল্যাটিস শক্তি ডিপেন্ড করে। আর একটা হচ্ছে আয়ন সমূহের আকার বা ব্যাসার্ধ। তাহলে আয়ন সমূহের আধানের উপর ডিপেন্ড করে আর আয়ন সমূহের আকার বা ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। আধানের উপর কিভাবে বলছে, বিপরীত তড়িৎগ্রস্ত আয়নগুলি উচ্চ আধান বিশিষ্ট হলে তাদের মধ্যে আকর্ষণ বল কিন্তু বেশি হয়। তাহলে বিপরীত তড়িৎগ্রস্ত আয়নগুলি যদি উচ্চ আধান বিশিষ্ট হয় তাদের মধ্যে কি হবে, আকর্ষণ বল বেশি হবে। তাহলে আকর্ষণ বল বেশি হচ্ছে মানেই কি, ল্যাটিস শক্তির মান বাড়ছে। কারণ দেখো এই যে CaO, এই CaO এর থেকে ল্যাটিস শক্তি কিন্তু NaF এর ল্যাটিস শক্তির থেকে বেশি। কারণ দেখো CaO তে আয়ন দুটির আধান হচ্ছে +2 -2, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের +2 হয়, অক্সিজেনের -2 হয়, আধান তো তাই হয়। আর সোডিয়াম আর ফ্লুরিনের ক্ষেত্রে দেখো সোডিয়াম ফ্লুরাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে সোডিয়াম ফ্লুরাইড। তাহলে সোডিয়ামের ক্ষেত্রেও +1, F হচ্ছে -1। তাহলে এর আধান যেহেতু বেশি, ক্যালসিয়াম অক্সাইডের আধান যেহেতু উচ্চ আধান বিশিষ্ট, তাই এদের মধ্যে আকর্ষণ বল বেশি, তাই ল্যাটিস শক্তির মানও বেশি। এখানে ল্যাটিস শক্তির এক্সাম মানে মান কতটা হতে পারে সেটা একটা ধারণা করে দেওয়া আছে। দেখো 3452.7 কিলোজুল পার মোল, অথচ তোমার সোডিয়াম ফ্লুরাইডের ক্ষেত্রে দেখো 902.9 কিলোজুল পার মোল। কারণ তাহলে এখানে CaO তে আধান দুটির আয়ন দুটো আধান হচ্ছে +2 -2 আর NaF এর ক্ষেত্রে +1 -1, তাই জন্যই ক্যালসিয়াম অক্সাইডের ল্যাটিস শক্তি বেশি মোর দ্যান সোডিয়াম ফ্লুরাইড। তাহলে আয়ন সমূহের আধানের উপর ডিপেন্ড করছে ল্যাটিস শক্তির পরিমাণ। এছাড়া আয়ন সমূহের আকারের উপরও নির্ভর করে। সেটা কিভাবে বলছে, বিপরীত তড়িৎগ্রস্ত দুটো আয়নের মধ্যে ক্রিয়ারত যে স্থির তড়িৎ আকর্ষণ বল, বিপরীত তড়িৎগ্রস্ত দুটো আয়ন, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই বিপরীত তড়িৎগ্রস্ত আয়ন, এদের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে বল আয়ন দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। আয়ন দুটোর দূরত্ব যতটা হবে, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যবর্তী দূরত্বর বর্গ করব মানে স্কোয়ার করব, তার ব্যস্তানুপাতিক হয় স্থির তড়িৎ আকর্ষণ বলটা। এবার আয়নের আকার ছোট হলে কেন্দ্রের মধ্যে দূরত্ব কম হবে, কেন্দ্রের মধ্যে দূরত্ব যত কম হবে ল্যাটিস শক্তির মান কিন্তু তত বেশি হবে। তাহলে আয়নটার আকার আমাকে ছোট রাখতে হবে। আয়নের আকার যত ছোট হবে, কেন্দ্রের মধ্যে দূরত্ব কমবে, তখন কিন্তু ল্যাটিস শক্তির মান বাড়বে। তাই জন্য দেখো KF পটাশিয়াম ফ্লুরাইডের থেকে পটাশিয়াম আয়োডাইডের ল্যাটিস শক্তি কিন্তু কম হয়, পটাশিয়াম ফ্লুরাইডের বেশি হয়। কারণ ফ্লুরিন তো আকার ছোট, ফ্লুরিনের আকার ছোট, আয়োডিনের আকার বড়। তোমরা এটা পিরিয়ডিক টেবিলে পড়েছো তো, মানে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, এগুলো তোমরা পিরিয়ডিক টেবিলে অলরেডি আমার পড়ানো হয়ে গেছে। আর যদি না কেউ পড়ে থাকো ক্লাসটা দেখে নিতে পারো। আচ্ছা, ফ্লুরিনের তাহলে আকার ছোট, তাই এদের মধ্যে কি হবে, কেন্দ্রের মধ্যে দূরত্বটা কম হবে, তাই ল্যাটিস শক্তির মান বেশি হবে। কিন্তু আয়োডিন তো আকারে বড়, কেন্দ্রের মধ্যে দূরত্ব বেশি, তাই ফ্লুরিনের থেকে মানে পটাশিয়াম ফ্লোরাইডের থেকে পটাশিয়াম আয়োডাইডের ল্যাটিস শক্তির মান কম। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমাদের ল্যাটিস শক্তি তাহলে দুটো বিষয়ের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে আয়নসমূহের আকার বা ব্যাসার্ধ, আর একটা হচ্ছে আয়নসমূহের আধানের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে ল্যাটিস শক্তির পুরো পাঠটা যা যেরকম ভাবে এখানে লেখা আছে সেরকম ভাবে কিন্তু পড়লেই হবে। আর মুখে যেগুলো বলেছি সেগুলো পারলে এক্সট্রা কিছু যেগুলো বলেছি সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে এখানে ল্যাটিস শক্তিটা ভালো করে পড়ো আর তড়িৎযোজী যৌগ গঠনের শর্ত গুলো পড়ে রেখো, প্রত্যেকটা পড়ে রেখো এবং পরীক্ষার সময় যতটা মনে থাকবে ততটা লিখে নিতে পারবে। শুধু যে পয়েন্টস গুলো লিখে দিলে তা নয়, ধরো দুটো শর্ত লিখতে বললো, তুমি দুটো পয়েন্টস লিখে দেবে তা নয়, তুমি লিখলে যে অংশগ্রহণকারী মৌলগুলোর যোজক ইলেকট্রন সংখ্যা বলে লিখলে যে তড়িৎ ধনাত্মক মৌলগুলোকে 1 2 3 হতে হবে, মানে যোজক ইলেকট্রন সংখ্যাটা, আর
তড়িৎ ঋণাত্মক মৌলের ক্ষেত্রে সেটা 5, 6 বা 7 হওয়া প্রয়োজন। পরমাণুগুলোর আকার সম্পর্কে লিখলে, যে বললে যে পরমাণুগুলোর আকার বলে অংশগ্রহণকারী মৌলগুলোর পরমাণুর আকার, তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে পরমাণুর আকার বড় হতে হবে, আর অ্যানায়নের ক্ষেত্রে পরমাণুর আকার ছোট হলে তড়িৎচেজি যৌগ গঠনের প্রবণতা বাড়বে। এইরকম ভাবে জাস্ট ভাষায় লিখে দিতে হবে। এক্সাম্পল গুলো একটু বুঝে রেখো। এগুলো তো কিছু মানে তোমাদের মানে কেমিস্ট্রি সাবজেক্টটাই বোঝার ব্যাপার, মুখস্থ করার ব্যাপার কিন্তু নয়, ঠিক আছে? তাহলে এটা ভালো করে পড়বে, পিডিএফটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে, ঠিক আছে? নেক্সট তাহলে আমরা বর্ন হেবার চক্র শুরু করব। বর্ন হেবার চক্র কিন্তু আমাদের রাসায়নিক বন্ধনে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়ামদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা সেটা স্টার্ট করব। ওকে, তাহলে আজকের মতো বাই বাই। থ্যাংক ইউ সো মাচ।